প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন লেখক সাংবাদিক জসিম মল্লিক। কেমন আছেন? তো ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জুলাই আগস্ট বেওয়ারিশ হিসাবে দাফন, পরিচয় শনাক্তের চেষ্টা কম। 10 ট্রাক অস্ত্র চোরাচালান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 6 জন খালাস, সাজা কমল 7 জনের। তাবলিগের বিরোধে 4 প্রাণহানি, ইজতেমার মাঠ। এবার ধবল ধোলাইয়ের চোখ বাংলাদেশের দ্বিতীয় টি-20। দৈনিক যুগান্তর, 10 ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টের রায়, বাবর সহ 6 জন খালাস, পরেশের যাবজ্জীবন। টঙ্গী ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত 3, আহত শতাধিক। মানবজমিন, জুবায়েরপন্থীদের নিয়ন্ত্রণে কাকরাইল মসজিদ, 10 ট্রাক অস্ত্র মামলা, বাবর সহ 6 জন খালাস, ইজতেমা মাঠে হামলা, সংঘর্ষে নিহত 4। দৈনিক সমকাল, ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষ, ঝরল 4 প্রাণ, বাবর সহ 6 জন খালাস, সাজা কমল পরেশের। বাংলাদেশ প্রতিদিন, প্রধান বিচারপতি বলেছেন সাংবিধানিক শাসনের প্রহরী সুপ্রিম কোর্ট। মিশর পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত 4। ডিসিরা চান নিজস্ব পুলিশ। কালবেলা শিরোনাম, ফাঁস প্রশ্নের টাকায় নিজ পকেটের উত্তর মেলান আবেদ আলী। জিডির 1 ঘন্টার মধ্যে অ্যাকশন, ডিএমপিতে রোববার থেকে কার্যকর। দেশ রূপান্তরের শিরোনাম, রক্তাক্ত ইজতেমা ময়দানে 4 লাশ, 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, বিএনপি নেতাদের মত। পুষ্টিহীনতার সংখ্যায় এখন মধ্যবিত্ত। আজকের পত্রিকা, বাবর সহ 6 জন খালাস, পরেশের যাবজ্জীবন। ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষে নিহত 4। দৈনিক বাংলা, ইজতেমা প্রাঙ্গণে তবলিগের 2 গ্রুপের সংঘর্ষে নিহত 4। বাংলাদেশের অর্থনীতি চাপে রয়েছে, IMF। দৈনিক দিনকাল, ইজতেমা মাঠে দুপক্ষের সংঘর্ষে নিহত 4, আহত শতাধিক। নির্যাতনের জবাব 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে চায় তারেক রহমান। সময়ের আলো, 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ খালাস 7। খবরের কাগজ, বাবর সহ খালাস 6 জন, পরেশ বড়ুয়ার যাবজ্জীবন। ইজতেমার মাঠ নিয়ে সংঘর্ষে নিহত 4, আহত শতাধিক, রক্ত ঝরল তুরাগ তীরে। রূপালী বাংলাদেশ, ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত 4, ঝুঁকিতে 17 কারাগার। D8 সম্মেলনে যোগ দিতে মিশরের প্রধান উপদেষ্টা। দৈনিক করতোয়া, খালাস পেলেন বাবর, নিজামী, এখনই মুক্তি মিলছে না বাবরের। সংঘর্ষের দায় একে অপরের উপর চাপাচ্ছেন 7 জুবায়েরপন্থীরা। দৈনিক জনকণ্ঠ, সংঘর্ষে 4 জন নিহত, আরো $100 কোটি দেবে IMF। জসিম মল্লিক, শিরোনাম শুনলেন। দুর্ভাগ্যজনক হলেও একটি শিরোনাম নিয়ে আলোচনা করতে হচ্ছে। প্রথমে আমরা ধর্মীয় বিষয় আমাদের কাছে খুবই স্পর্শকাতর জায়গা এবং আমাদের শ্রদ্ধার জায়গা। তো ধর্মীয় গুরুরা, ধর্ম যারা প্রচার করেন, তাদের নিজেদের মধ্যেই যদি অন্তঃকলহ দেখা দেয় বা মারামারির ঘটনা ঘটে, সেখানে মানুষ মারা যায়, তাহলে নানা ধরনের প্রশ্ন ওঠে। এই যে বিশ্ব ইজতেমা, সৃষ্টিকর্তার কাছে আমি পানা চাইব, আমি দোয়া চাইব, সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত ধারণায় যে এই জায়গাগুলোতে তো একসাথে করবার কথা। মানে আমরা একসাথে করব, একসাথে মুনাজাতটা করব, একসাথে আল্লাহর কাছে আমরা পানা চাইব। অথচ এই ইজতেমা নিয়ে ভাগাভাগি, দলাদলি এবং মানুষ মূল্য 4 জন গতকাল। এর আগেও এরকমের ঘটনা ঘটেছিল। তা আপনার কি মনে হয়? আমি আপনার সাথে একমত যে ধর্মের ব্যাপারটা খুবই সেন্সিটিভ আমাদের সবার জন্য। আর যেহেতু একটা ঐতিহ্য আছে তুরাগের তীরে ইজতেমার, এবং আমরা দেখেছি আগে যে এটা একটা হতো এবং সবাই একটা উৎসবের মতো এটাতে অংশ নিত, এমনকি ঢাকা শহর পর্যন্ত এটা বিস্তৃত ছিল। শহর না,
যখন আখিরি মোনাজাত হয়, সেই আখিরি মোনাজাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ একসাথে টেলিভিশনে যেতে দেখা যায়, একসাথে মোনাজাতে হাত তুলতো, এবং আমাদের রাষ্ট্রপ্রধানরাও এটাতে অংশ নিতেন, যেতেন। ওইটা একটা আলাদা মর্যাদা ছিল ওই সময়। কিন্তু গত কয়েক বছর থেকে যে এটা বিভেদ, এই ইস্তেমানে দুই গ্রুপের, কে আগে করবে, কে পরে করবে, তাকে আগে করতে দিতে হবে, এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক। এবং এদেরকে অনুসরণ করে মানুষ, যারা ধর্মের গুরু আপনি যেটা বললেন, অনুসরণ করে। কিন্তু তাদের যে বিভেদ, এই যে সংঘাত গতকালকে যেটা ঘটেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। যে এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এই খবর বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে, 4 জন মারা গেছে। ইজতেমায় কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে বলেই আসেন, এটা সবাই জানে। মুসলিম কান্ট্রিগুলিতে সারা পৃথিবীর যে এত বড় একটা জমায়েত হয় এখানে, কিন্তু সেখানে এই ঘটনা ঠিক হয় নাই। এটাকে যে কোনোভাবেই হোক আবার তাদেরকে একতাবদ্ধ হতে হবে, কারণ তাদেরকে কিছু মানুষ অনুসরণ করে। কারণ এখানে অনেক বয়ান হয়, ভালো ভালো কথা বলা হয়। সেই জায়গা থেকে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে মানুষের আস্থার জায়গাটা কমে যাবে। এবং আমরা মনে করি যে এরকমের প্রার্থনার জায়গাগুলো, এই জায়গাগুলোকে একেবারে কোনো ধরনের সংঘাতের জায়গা না রেখে আমরা যেন সবাই মিলে একসাথে, প্রশাসনের উচিত এই জায়গাগুলিকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা, যাতে এই বিভেদ, এই গ্রুপিং না হয় এই ধর্মের মধ্যে। এটা তো সবারই তো উদ্দেশ্য একটাই, তাই না? আল্লাহর পানা চাওয়া। সেখানে বিভেদ তৈরি করা, আপনি খালি চিন্তা করেন যে কে আগে করবে, কে পরে করবে, এই রকমের সংঘর্ষে জড়ানো এবং সেখানে মানুষ মারা যাওয়া, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। এবং এটাতে একটা বিতর্ক দেখা দেয়, নানা ধরনের অস্থিরতা দেখা দেয়। আমরা চাইবো যে এই ধরনের স্পর্শকাতর জায়গাগুলোতে যেন সবাই মিলে আমরা এক থাকি, ঐক্যবদ্ধ থাকি, এবং ল এন্ড অর্ডারটাকেও আরো স্ট্রং করতে হবে, এগুলিকে নিয়ন্ত্রণ করতে হলে। আর এই ধর্মীয় গুরুদেরকে নিয়েও বসতে হবে যে তোমরা যেটা করছো এটা ঠিক না, তোমাদেরকে একতাবদ্ধ হতে হবে আর কি। না, কিন্তু আবার শ্রদ্ধার সঙ্গে বলি, তারা তো অনর, একজন আরেকজনকে, কেউ এক গ্রুপ আরেক গ্রুপকে সহ্য করতে পারছেন না। তো সেইটা তো আসলে আমাদের পবিত্র ধর্ম সেটা অনুমোদন করে না। অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে এই ধরনের স্পর্শগত জায়গাগুলোতে সবাই আমরা একটু এড়িয়ে যাব এবং একসাথে থাকবার চেষ্টা করব। আজকের পত্রপত্রিকায় খুব গুরুত্বপূর্ণ শিরোনাম আছে, 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে খালাস হলেন বাবর সহ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 6 জন খালাস হলেন, সাজা কমলো 7 জনের। সেটা নিয়ে আলোচনা করব আপনার সাথে। কিন্তু আপনি বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, নতুন বাংলাদেশে এলেন, কেমন দেখছেন? আমার কাছে তো, আমি তো লিখেছি ওই দিন যে আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, আমি আসার পরে আমি খুব যে কোথাও কোনো অস্বাভাবিকতা চোখে পড়ছে বিষয়টা এমন না। আর আমাদের উপদেষ্টারা, মাননীয় উপদেষ্টারা, আমি মনে করি যে তারা ভালো কাজ করছেন, অনেক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। কারণ দীর্ঘদিনের তো একটা অনিয়ম, একটা জঞ্জাল, এটা তো সাফ করতে একটু সময় লাগবেই। তা আমাদের সেই সময়টা তাদেরকে দিতে হবে। তবে সবচেয়ে সময়টা কত সময়? এটা তো আমাদের প্রধান উপদেষ্টা একটা টাইম ফ্রেম দিয়েছেন অলরেডি, যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে নির্বাচন। কারণ নির্বাচনের ট্রেন অলরেডি যাত্রা শুরু করেছে, যেহেতু আপনি আপনার সাথে নির্বাচন কমিশনও বলেছে যে আমরা প্রস্তুত আছি। বিএনপি কিন্তু বলছে যে আমাদের প্রত্যাশিত রোডম্যাপ আমরা পেলাম না, এটা 6-7 মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে সত্যিকার অর্থে যে একটি রাজনৈতিক সরকার রাষ্ট্র পরিচালনার জন্য দরকার। হ্যাঁ, সেটা যেই হোক, কারণ বড় দলগুলির গ্রাসরুট লেভেলে সংগঠন থাকে, তো নিয়ন্ত্রণ তো একটা ব্যাপার থাকে রাজনীতির। সেটা এখন বিএনপি যথেষ্ট ভালো করছে। আর তাদের যে নেতা তারেক রহমান, আমি তো মনে করি যে তার যে ম্যাচুরিটি, তার যে প্রজ্ঞা, এবং আমি তার বক্তৃতাগুলি শুনি, সাম্প্রতিক বক্তৃতাগুলি শুনি, কারণ একসময় তো উনি নিষিদ্ধই ছিলেন এখানে। হ্যাঁ, ওনার তো কোনো বক্তব্য বা কোনো প্রচার করার সুযোগ ছিল না। তো আমি এই ব্যাপারে আশাবাদী, এবং মানুষও কিন্তু এখন তাকিয়ে আছে। হ্যাঁ, যে একটা নির্বাচন হবে, সবাই ভোট দিবে, যারা ভোট দিতে পারে নাই, বিশেষ করে তরুণ প্রজন্ম গত 3 ইলেকশনে ভোট দিতে পারে না, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছে। আমার কাছে কথা বলে মনে হয়েছে, আমার অবজারভেশন থেকে,
এবং তারা যে 31 দফা দিয়েছে রাষ্ট্র সংস্কারের, এটা যথেষ্ট মানে ভালো। তো আপনি দেশে ফিরে মানে কি দেখলেন? দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, এটার অবস্থা কেমন? দ্রব্যমূল্যটা সত্যিকার অর্থেই এখনো মানে নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা মধ্যবিত্তের বা নিম্ন আয়ের মানুষদের জন্য। এইটাকে যে কোনোভাবে, কারণ এইটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, অনেক কিছু কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ মানুষের দৈনন্দিন চাহিদা, খাওয়া দাওয়া, এটা একটা মৌলিক ব্যাপার। এই যে সিন্ডিকেটের কথা বলা হয়, সিন্ডিকেট কিন্তু আগে যেটা ছিল এখন শুধু পরিবর্তন। মানে আমি যদি আমার যদি খেয়াল থাকে যে আমি আপনাকে গত বছর এই অনুষ্ঠানে আপনার সাথে সিন্ডিকেট নিয়ে কথা বলেছিলেন, আজকে সিন্ডিকেট নিয়ে কথা বলতে হচ্ছে। তো আমার মনে হয় না যে খুব বেশি কিছু পরিবর্তন হয়েছে আর কি। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট আছে, যথারীতি আছে, খুবই শক্তিশালী ব্যাপার, খুবই শক্তিশালী ভাবে সিন্ডিকেট ভাঙতে হবে। আচ্ছা, যে কোনো উপায় হোক আমাদেরকে। আচ্ছা জসিম, সিন্ডিকেট ভাঙা যায় না কেন? কি মনে হয় আপনার, কি মনে হয়? আমার মনে হয় যে এটা সদিচ্ছার ব্যাপার আছে। হ্যাঁ, এরা তো নাকি সিন্ডিকেটের পাওয়ার বেশি, পাওয়ার বড় বড় মাথা তো প্রশাসন বা যারা এটা সংশ্লিষ্ট দপ্তরের অধীনে যে ভাঙা, তাদেরকে এই ব্যাপারে সৎ হইতে হবে, শক্ত হইতে হবে। তাহলে এটা যে অসম্ভব বলে তো কিছু নাই, তাই না? এটা নিশ্চয়ই সম্ভব। এটা হচ্ছে সদিচ্ছার ব্যাপার আমি মনে করি আর কি। তরুণরা এত বড় বিস্ময়কর একটা পরিবর্তন ঘটালো, কি মনে হয় বাংলাদেশের তরুণদের নিয়ে আপনার প্রত্যাশা কি? তরুণদের নিয়ে আমার প্রত্যাশা সবসময় মানে আমি আশাবাদী। কারণ তরুণরাই তো জাতির ভবিষ্যৎ, তারাই তো একসময় রাষ্ট্র চালাবে, আমরা থাকবো না, কিন্তু তরুণরা থাকবে। তরুণদের মধ্যে নেতৃত্ব তৈরি হতে হবে, গড়ে উঠতে হবে, এবং তরুণদেরকে নৈতিকতাপূর্ণ হতে হবে। হ্যাঁ, নির্মোহ হতে হবে, মানে সৎ থাকতে হবে। তাইলে একটি ভালো রাষ্ট্র, যে স্বপ্ন নিয়ে আমরা এই আন্দোলন করেছি, হ্যাঁ, যে বিগত দিনের যে এই অনিয়ম, দুর্নীতি, অনাচার, গুম, খুন, অনেক কিছু মিলে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। তো তরুণরা নেতৃত্বে ছিলেন। হ্যাঁ, তারাই এখন এই অন্তর্বর্তী সরকারকে তারাই ডেকে নিয়ে আসছে। তো আমি মনে করি যে তরুণরা এই রাষ্ট্রের ভবিষ্যৎ, এই বাংলাদেশের ভবিষ্যৎ, এবং তাদের কাছে অনেক কিছু আমাদের। তার মানে সামনে 1-1.5-2 মাসের মধ্যে তরুণদের একটা রাজনৈতিক দল গঠন হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আপনি কি বলেন? আমিও দেখতে পাচ্ছি পত্রিকায়। এখন সেটা ভবিষ্যৎ বলতে পারবে যে তারা রাজনীতিতে কতটা সফল হবে। আন্দোলনে যতটা সফল হয়েছে, রাজনীতিতে ভিন্ন জিনিস। আমি আশাবাদী যে তারা, আমি যেটা আগেই বললাম, যে তারা যদি মানে সত্যিকার দেশকে ভালোবাসে, দেশকে বিলং করে, যে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব, সৎ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এবং মানুষের সব মৌলিক চাহিদাগুলি অটুট থাকবে, তাহলে তো আমি মনে করি সেটার তো প্রয়োজন আছে, তাই না? রাজনৈতিক দলগুলিও সেটা চায়। এখন বিএনপিও তো তাদের 31 দফার মধ্যে এই বিষয়গুলি আছে। একটা বিষয় লক্ষণীয় যে ঠিক এই সময় আমাদের তরুণ প্রজন্ম যে বিস্ময়কর পরিবর্তনটা ঘটালো, এটার সাথে স্যালুট করি আমরা। কিন্তু আপনি কি খেয়াল করছেন যে তরুণ এবং প্রবীণ, তাদের মধ্যে একটা মোটামুটি একটা দ্বন্দ্ব হচ্ছে? হ্যাঁ, একটা মানে অনুভব করা যায় যে মাঝে মাঝে তাদের বক্তব্য শুনি তো, একটা প্রচ্ছন্নভাবে একটা মনে হয় কি যে একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু আমার মনে হয় বিষয়টা ওরকমভাবে ভাবার কারণ নাই। কারণ আমি মনে করি যে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা করলে রাষ্ট্রের জন্য, দেশের জন্য ভালো হবে না। আমার মনে হয় যে প্রবীণ তরুণ মিলেই তো একটা সমাজ, আবারও সেই ঐক্যের কথা। হ্যাঁ, সেই সমাজ গড়তে হলে আমাদের ঐক্য লাগবে। যে পত্রপত্রিকার শিরোনাম নিয়ে একটু কথা বলি আমরা। 10 টাকা কষ্ট মামলা, এটা খুব বহুল আলোচিত ঘটনা, বহুল আলোচিত। এবং আমি এর আগেও এক অনুষ্ঠানে বলেছিলাম যে এই যে এখন অনেকেই খালাস পাচ্ছেন, মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন, তাহলে বোঝা যাচ্ছে বিনা বিচারে তারা এতদিন কারাগারে ছিলেন। তো আমি প্রশ্ন করেছিলাম যে ফিরিয়ে দাও তাহলে আমার এতগুলো বছর। এই যে আজকে 10 টাকা কষ্ট মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর 6 জন খালাস পেলেন, তার মানে তারা রেহাই পেলেন। তাহলে এই যে এতদিন তারা এই যে বিনা বিচারে, বলা যায় যে এই যে
অসহনীয় কষ্ট করলেন, জেলে থাকলেন, তো এর দায়টা কার হবে? না, বিচার বিভাগের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। মানে আমাদের সুপ্রিম জুডিশিয়াল যেটা আছে যে তারা সঠিকটাই করবেন, মানে বিচার বিভাগ যেন রাজনীতি মুক্ত থাকে, স্বাধীন থাকে, সেটাই তো চেষ্টা চলছে। আমাদের আইন উপদেষ্টাও বলেছেন যে আমাদের কোনো, আমরা ওখানে কোনো কন্ট্রোল করি না, হ্যাঁ, সুপ্রিম কোর্ট তারা স্বাধীন। তো এই অন্তর্বর্তী সরকার, উনি নিজের মুখে বলেছেন ওই দিন, আমি শুনেছি। তো শুধু তো আর 10 ট্রাকের মামলার বিষয়টা না যে সঠিক রায় হয়েছে বা যারা নিরপরাধ মানুষরা তারা মানে রায় থেকে অব্যাহতি পেয়েছে, সাজা থেকে, ওতে আরও তো অনেক ঘটনা আছে। খালেদা জিয়ার বিরুদ্ধে তো অনেকগুলি মামলা ছিল যেটা থেকে উনি মুক্ত হয়েছে, তার মানে উনি সুবিচার পেয়েছেন। উনি 2 বছর জেল খেটেছেন, তারপরে অন্তরীণ ছিলেন ঢাকায়, হ্যাঁ, তো সে তো 3 বারের প্রধানমন্ত্রী, রাইট? তো এগুলি তো হয়েছে, হ্যাঁ। তো আমি মনে করি যে এরকম আরো অনেক ঘটনা, মানে আমরা প্রত্যাশা করি যে এই যে মানে অবিচার বা অনাচার হয়েছিল, সেই অনাচারগুলো যেন ভবিষ্যতে না হয়, সেই যে বৈষম্য, মানুষ যেন সুবিচার পায়, শুধু বড় মানুষরা না, সমাজের প্রতিটা মানুষ যার কিছু নাই, যে কোর্টের দরজায় দৌড়াতে পারবে না, হ্যাঁ, দিনের পর দিন, তার সেও যেন সুবিচার পায়। এটাই হচ্ছে একটা রাষ্ট্রের সবচেয়ে বড় মৌলিক জিনিস, যে আমি যেন আইন যেন সবার জন্য সমান হয় এবং সুবিধা, আইন যেন আমার পাশে থাকে, মানে আমি পাশে থাকে মানে হলো পজিটিভ অর্থে যেন পাশে থাকে। সেই জায়গায় মাননীয় প্রধান উপদেষ্টা একটি পত্রিকার শিরোনাম দেখলাম, 80,000 রোহিঙ্গা ইতিমধ্যে ঢুকেছে আবার। এই রোহিঙ্গা নিয়ে কি করব আমরা, বলেন? এইটা একটা বড় ইস্যু, এটা অনেক দিন থেকে, এখন তো প্রায় 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে, মানে প্রতি বছর প্রতি মাসেই তো বাচ্চা কাচ্চা। এটা একটা বিরাট বোঝাই এই ছোট্ট দেশের জন্য, এই সীমিত সম্পদের দেশে, এবং আইন শৃঙ্খলার জন্য এটা বিরাট হুমকি বাংলাদেশের জন্য। তো আমি মনে করি যে এটা ভালোভাবে এটা হ্যান্ডেল করা দরকার ইন্টারন্যাশনালি। শুধু বাংলাদেশ তো একা পারবে না, যারা এটার মানে অংশীজন আছে আরো, চীন, ভারত, মায়ানমার, আমেরিকা, সবাইকে নিয়ে এই জিনিসগুলি এখন সেটা উদ্যোগটা এইভাবে নিতে হবে যে আমাদের প্রধান উপদেষ্টার যথেষ্ট আন্তর্জাতিকভাবে পরিচিতি আছে। আমি মনে করি তার পক্ষে এটা সম্ভব। এই সরকারের সময় এই রোহিঙ্গার ইস্যুটাকে যতটা সম্ভব তাদেরকে নিরাপদ জায়গায় প্রত্যাবর্তন করানো আর কি। বাংলাদেশের বাইরে থাকেন, খেলা যদি কখনো বাংলাদেশ যেতে, তখন নিশ্চয়ই খবর রাখেন এবং খুব উন্মুখ হয়ে থাকেন। তো ক্রিকেট নিয়ে নানা ধরনের অসন্তোষ মাঝে মাঝে দেখা যায়। আবার একটু আনন্দের সংবাদ হলো যে টি-20-তে আমাদের যে খেলা চলছে এখন ওয়েস্ট ইন্ডিজে, বাংলাদেশ দল তিনটি খেলা 2টিতে জিতে গেছে এবং আরেকটি খেলা আগামীকাল আছে। তো সবকিছু মিলে যে ক্রিকেটের উত্থান আর পতন, আপনাকে খুব কষ্ট? আসলে আমরা যারা বাইরে থাকি, সত্যিকার থেকে আমরা বাংলাদেশের সবকিছু ব্যাপার নিয়ে আমরা অনেক এক্সাইটেড থাকি, উৎফুল্ল থাকি। এখানে অনেকে অনেক কিছু নির্বিকার থাকে, জানেও না যে কিন্তু আমরা কিন্তু রাত জেগে খেলা দেখি। মনে করেন এখানে খেলা হয় দিনে, আমাদের গভীর রাত, পরের দিন কাজ, কিন্তু ওই ঘুম চোখে কাজে যায়, কিন্তু খেলা মিস করি না। আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই বাংলাদেশের যে কোনো কিছু হইলে আমি খুব মানে অনেক সময় বাংলাদেশ যখন জিতে কেঁদে ফেলি খুশিতে। এরকম দেশের জন্য ওইটাই, কেউ একজন ক্রিকেটারের ব্যাপারে কোনো খারাপ কিছু হইলে আমাদের কাছে খারাপ লাগে, আবার যখন ভালো কিছু শুনি যে এখন ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেছে বাংলাদেশ, টেস্টে ড্র করছে, ওয়ানডেতে হেরেছে 3 ম্যাচে, আবার এই টি-20তে প্রথম 2টা, কালকে আমি সারাক্ষণ খেলা দেখছি সকালবেলা উঠেই। তো এটা খুব এক্সাইটেড যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের কাছে জিতেছে, সিরিজ জিতেছে। এটা বিশেষ করে এবং মেয়েদের ক্রিকেটে অবশ্যই মেয়েদেরকেও আমি অনেক ধন্যবাদ দিই, তারাও যে এই যে অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন হয়েছে কয়েকদিন আগে। না, বিশেষ করে টি-20তে বাংলাদেশের খেলোয়াড়দের যে জেস্চারটা, তারপর বডি ল্যাঙ্গুয়েজ, যদিও ব্যাটিং এর ব্যাপারটা খুবই একটু আশা জাগায় না, খুব একটু আশাহত করে, কিন্তু বোলিং এর জায়গায় এবং অন্যান্য সাইডে বাংলাদেশের খেলোয়াড়দের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কেউ আশা জাগায় যে না, খুবই একটা দুর্দান্ত দাপটের সঙ্গে। আমি কালকে একটা ছোট্ট পোস্ট দিয়েছি, অভিনন্দন জানাই যে বোলারদের জন্যই এই সিরিজ
টি-20 সিরিজের, কারণ ওয়েস্ট ইন্ডিজ অনেক শক্তিশালী দল, অবশ্যই তার নিজের মাটিতে, হ্যাঁ নিজের মাটিতে তাদের অনেক ভালো ভালো ব্যাটসম্যানরা আছে, তার মধ্যে আমাদের বোলাররা এত অল্প রানে যেভাবে মানে এটাকে ম্যাচটাকে নিয়েছে নিজের, এটা খুবই একটা অভিনন্দন আর কি বাংলাদেশ দলকে। দেশে ফিরলেন তো আপনার সাহিত্য অঙ্গন আর সাংস্কৃতিক অঙ্গন কেমন দেখছেন? এখন একটা তো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আগে বইমেলা আসতেছে, তো অনেকের কাছে অনেক ধরনের শুনি বইমেলা নিয়ে যে কেমন হতে যাচ্ছে, একটু খুব বেশি আশাবাদের কথা আবার শুনি না, একটু ভিন্ন ধরনের শুনি, আবার আমি মনে করি যে ধরনেরটা কিরকম সেটা মেলা সেরা হলে বোঝা যাবে আর কি, পরিষ্কার হবে। কিন্তু আমি খুবই আশাবাদী, আমি তো সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসি, যে যখন থাকুক আমি আশা করি যে সবকিছু ভালো হবে, হ্যাঁ ওই স্বপ্ন আমার আছে। তো আমি মনে করি যে বইমেলা ভালো হবে, এত দূর থেকে আসি, আমি তো প্রতি বছর আসি আপনি জানেন, এই মেলার টানটাও থাকে, তো এবার একটু আগে ভাগে এসেছি, বইও বেরোচ্ছে, তার মনে করি যে বইমেলা ভালো হবে। তো আমাদের মেলাটা যেন, আমার স্বপ্ন আমার ইচ্ছা মেলাটা যেন আমাদের যে বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধ, হ্যাঁ যেটা আমরা ধারণ করেছি, আমরা যেটা হৃদয়ে ধারণ করি অতীতে যেভাবে, সেভাবেই যেন বইমেলার এই কন্টিনিউশনটা থাকে, এর ব্যতিক্রম যেন কিছু না হয়, নতুন নতুন অন্যরকম কিছু যেন না হয়, যাতে এটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারে। বইমেলা যেন বইমেলাই হয়, না বইমেলা যেন বইমেলাই হয়, এবং 21-এর যে চেতনা, সেই চেতনা যেন সমুন্নত থাকে। অবশ্যই, যেহেতু এটা 21-এর মেলা, সেই চেতনাটা অবশ্যই সমুন্নত থাকতে হবে, নো ম্যাটার হোয়াট। এটা আমরা যারা লেখালেখি করি আমাদেরকে এটা নিয়ে মানে ভোকাল হইতে হবে, সোচ্চার থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ এভাবে কথা বলবার জন্য, এবং আশা করি যে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে কথা হবে, দেখা হবে, আমরা এই প্রত্যাশা করি আপনার সঙ্গে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন, বিশেষ করে ইজতেমার যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করলাম, একেবারেই স্পর্শকাতর এই জায়গাগুলো বোধ করি আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ থাকাটা খুবই জরুরি। ইজতেমা ময়দানে আমরা সবাই মিলে একসাথে হাত তুলে সৃষ্টিকর্তার কাছে পানা চাইব, এটাই তো আমাদের প্রত্যাশা। কিন্তু সেখানে যদি সংঘর্ষ হয়, সেখানে যদি অস্থিরতা হয়, সেটা তো কখনোই কাম্য নয়। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।